বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস এক অন্তহীন জরুরি অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে আমাদেরকে এবং এক চরম অনিশ্চয়তার মধ্যে গোটা পৃথিবীকে ঠেলে দিয়েছে। গোটা পৃথিবীর প্রায় 210টি দেশে কোভিড-19 প্রবেশ করেছে, জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। প্রতিটি মানুষ এই দেশগুলোতে মৃত্যুর ঝুঁকি নিয়ে, অর্থাৎ মৃত্যুর সঙ্গে বসবাস করছে একার্থে। কারণ মৃত্যু একটা স্বাভাবিক পরিণতি প্রতিটি মানুষের, কিন্তু এই সময়টিতে প্রত্যেকেই একটা মৃত্যু আতঙ্কে কাটাতে হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকি তো অবশ্যই বলার অপেক্ষা রাখে না। এবং কোভিড-19 প্রমাণ করে দিয়েছে যে পৃথিবীর বিভিন্ন দেশে সরকারগুলো জনস্বাস্থ্যের ব্যাপারে কতটা উদাসীন। তবে কোভিড-19 তার আক্রমণ বা তার প্রভাব শুধুমাত্র স্বাস্থ্য খাতের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি। বিভিন্ন দেশের গোটা পৃথিবীর অর্থনীতি, সমাজ, রাজনীতি, কূটনীতি, মনস্তত্ত্ব সবকিছুকে আমূল নাড়া দিয়েছে। অর্থাৎ সবকিছুই বদলে যাবে বলে অনেকে মনে করছেন। গোটা পরিস্থিতিটাকে অনেকে এখন স্বাভাবিক অবস্থা হিসেবে বিবেচনা করতে চাইছেন এবং বলছেন যে নতুন একটা বিশ্ব ব্যবস্থায় প্রবেশ করেছে পৃথিবী। এই বিশ্ব ব্যবস্থার চেহারা কেমন হবে সেটি অনিশ্চিত হলো। অনেকেই মনে করেন যে আমূল বদলে যাবে সবকিছু। পুরনো ধ্যান ধারণা, আচার আচরণ, পুরনো নিয়ম নীতি কোনো কিছুই আর আগের মতো থাকবে না এখন। যেখানে অনেকেই মনে করেন স্বৈরতান্ত্রিক সরকারগুলো আরও বেশি স্বৈরতান্ত্রিক হয়ে উঠবে। অনেকে মনে করেন পৃথিবী কোভিড-19 প্রভাবের ফলে এখানে বৈষম্য দূর হবে, অসাম্যের পৃথিবী তৈরি হবে। অনেকেই মনে করেন সমাজ আরও অনেক বেশি গণতান্ত্রিক হয়ে উঠবে, সরকারগুলোর সঙ্গে জনগণের সম্পর্ক আরও নিবিড় হবে। যাদের সম্পর্ক নিবিড় হবে না বা পারস্পরিক আস্থার সংকট যাদের থাকবে, সেক্ষেত্রে ওই শাসক গোষ্ঠী হয়তো বিদায় নেবেন। সব মিলিয়ে এই সংকট কবে কাটবে সেটি এখন পর্যন্ত অনিশ্চিত। তবে একটা ধারণা যে যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কৃত না হচ্ছে ততক্ষণ কোভিড-19 সঙ্গে খাপ খাইয়ে গোটা পৃথিবীকে চলতে হবে এবং ভ্যাকসিন আবিষ্কৃত হবার পরে এবং মৃতের সংখ্যা বা আক্রান্তের সংখ্যা যখন শূন্যের কোঠায় নেমে আসবে তখন হয়তো সবকিছু শান্ত হয়ে আসবে বা কোভিডকে হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে পারবো। মূলত কোভিড-19 নিয়ে আজকেও আলোচনা এবং যথারীতি আপনারা জানি যে প্রতিদিনই আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নানান জনকে যুক্ত করবার চেষ্টা করছি, তাদের সঙ্গে তাদের অভিজ্ঞতা শোনার চেষ্টা করছি এবং আমাদের অভিজ্ঞতা বিনিময়ের চেষ্টা করছি। আজকে যারা আছেন আমার সঙ্গে তৃতীয় মাত্রায় চলুন পরিচিত হই তাদের সঙ্গে। ঢাকার বাড়িধারার বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআইয়ের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমই এর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। আমাদের সঙ্গে ভারতের দিল্লি থেকে যুক্ত হচ্ছেন ললিতা কুমারা মঙ্গলম। তিনি একজন রাজনীতিক এবং সেই সঙ্গে তিনি ন্যাশনাল কমিশন ফর ওমেনের চেয়ারপারসন এবং উনি ইন্ডিয়া ফাউন্ডেশন এবং সিএসআরএস এর ডিরেক্টর। সেন্ট স্টিফেন্স কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েশন করেছেন এবং ইকোনমিক্সে তিনি তার এমবিএ করেছেন মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে। এবং ললিতা কুমারা মঙ্গলম একটি এনজিও, প্রকৃতি নামে একটি এনজিও পরিচালনা করছেন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মিস্টার আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, আপনাকে নিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যদিও আমরা জানি যে আপনি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এখন, কিন্তু একই সঙ্গে আপনার পরিচিতিটা বিজিএম এর সাবেক সভাপতি থাকবার কারণে গার্মেন্টস ইন্ডাস্ট্রি একজন নেতা হিসেবেও আপনি বেশ পরিচিত এবং এই মুহূর্তে তৈরি পোশাক খাত নানা কারণে আলোচনার মধ্যে আছে। সেই আলোচনা আমি যদি পরেও যাই, কিন্তু একজন ব্যবসায়ী নেতা হিসেবে বা একজন নাগরিক হিসেবে বাংলাদেশের করোনা পরিস্থিতিকে আপনি কিরকম দেখছেন? যে সূচনায় যদি জাস্ট আপনি 1-1.5 মিনিটে আপনার ভাবনাটা বলেন যে আপনি কেমন বোধ করছেন, কি দেখছেন? ধন্যবাদ। এই করোনা ভাইরাস তো এটা আসলে একটা সবাইকে প্যানিক করে দিয়েছে। আমরা কেন, পুরো পৃথিবী জোড়া এই যে বিভীষিকাময় জিনিস দেখা যাচ্ছে সেখানে কিন্তু সবাই আতঙ্কিত। এক হলো যে ঘরের থেকে বের হবা না, মানে এটা যে একটা প্যান্ডেমিক এবং এটা যে কাউকে ছোঁয়াছে, যে কাউকে ধরতে পারে এবং যতক্ষণ মেডিসিনও বের হয়নি এবং যতক্ষণ পর্যন্ত মেডিসিন না বের হবে ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে সবাই কিন্তু আতঙ্কিত। এবং আপনারা দেখেছেন যে আমেরিকা থেকে আরম্ভ করে ইউরোপ, যেগুলিকে আমরা সবসময় ভাবতাম যে মানে মেডিকেল সায়েন্সের দিক থেকে ওদের যে হেলথ ইস্যু সেগুলি কোয়াইট ডেভেলপ, সেখানেও দেখলাম আমরা যে সবাই কিন্তু মুখ থুবড়ে পড়ে গেছে। এখানে সমস্ত বিশেষজ্ঞ বলেন আর ডেভেলপ কান্ট্রি যে কনফিডেন্স লেভেল বলেন বা ওদের যে অ্যারেঞ্জমেন্ট বলেন, সবকিছুকে কিন্তু ধাক্কা দিয়ে এটা চলছে তো চলছে, মানুষের মৃত্যু ঠেকাতেও পারছে না। সেদিক থেকে
স্বাভাবিকভাবে সবাই কিন্তু আতঙ্কিত, আমরাও কিন্তু আতঙ্কিত। বাংলাদেশ অফকোর্স, ইন্ডিয়াতেও এগুলি আসছে, বাংলাদেশে আসছে, পাকিস্তানে আসছে। বাট একটা জিনিস আমাদের দেশে যে জিনিসটা আমি খেয়াল করে দেখেছি যে আমাদের এই এশিয়ান সাইডে এটা ইম্প্যাক্টটা কিন্তু ওই সেন্সে ক্যাজুয়ালিটির দিককে যদি আমি কনসিডারেশনে নেই, ওইভাবে কিন্তু না, ক্যাজুয়ালিটি অনেক অনেক কম। হয়তো হতে পারে এটা আমাদের ওয়েদারের জন্য, হতে পারে আমাদের খাওয়া দাবার অভ্যাসের জন্য, আমরা কুক ফুড খাই, হতে পারে যে আমরা তো ওই ফরমালিনের মাছও খেয়ে ফেলি, তাই না? তো এগুলো কারণ হতে পারে আমাদের বডি রেজিস্ট্যান্স অনেক বেশি, ইমিউন শক্তিটা আমার মনে হয় অনেক বেশি। হিউমিডিটিও ইজ এ অলসো ফ্যাক্টর। অনেকে বলে যে বাংলাদেশে অতটুকু ধরা পড়তেছে না কারণ ওইভাবে টেস্ট হচ্ছে না। তো আমি বললাম যে ঠিক আছে, টেস্ট নালে কমই হচ্ছে, যেই কারণে কমই ফিগার শো হচ্ছে, বাট ক্যাজুয়ালিটির দিক থেকে সেটা তো কেউ আর ঢুকাতে পারছে না। সেদিকে যখন তাকাচ্ছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে আসলে ওই সেন্সে এটা হয়তো ধরছে সবাইকে, অনেকে হয়তো এটা অ্যাফেক্টেড, বাট আপনি কিন্তু এটা আবার ঠিকও হয়ে যাচ্ছে। এবং বাই দিস টাইম অনেকে কিন্তু অনেক জিনিস জানে। একটা জিনিস জাস্ট আপনি এখানেই থামিয়ে দিব আপনাকে, জাস্ট ছোট্ট করে যদি আপনি বলেন যে এই যে ক্যাজুয়ালিটির কথা বলেন, হিসেব নিকেশের কথা বলেন, পরীক্ষা নিরীক্ষা, এই গোটা জিনিসটাই গোটা পৃথিবীব্যাপী কিন্তু আস্থার একটা সংকট আছে। মানুষ কিন্তু বিশ্বাস করে না। সেটাই যুক্তরাজ্যের কথা বলি, যুক্তরাষ্ট্রের কথা বলি, আর বাংলাদেশের কথা বলি, আর ভারতের কথা, মানুষ কিন্তু বিশ্বাস করছে না যে প্রকৃত চিত্র যেটা দেয়া হচ্ছে অফিসিয়ালি সেটা ঠিক কিনা। এক, দুই হচ্ছে যে আপনি টেস্টের সংখ্যা তো অপ্রতুল আপনি বলছিলেন। দুই হচ্ছে যে অনেকেই মনে করে যে আপনি হয়তো বলছেন যে আমরা তো লুকিয়ে ফেলতে পারতাম না ক্যাজুয়ালিটির কথা, কিন্তু সাধারণভাবে যদি আপনি গণমাধ্যমের নানান খবরাখবর দেখেন বা প্রতিদিন যদি আপনি টেলিভিশনে মৃতের সংখ্যা এবং উপসর্গ নিয়ে মৃতের খবর শুনেন, তার সঙ্গে কিন্তু দেয়া তথ্যের বা সরকারি দপ্তরগুলো থেকে দেয়া তথ্যের হিসেব আপনি মেলাতে পারবেন না। এটি একটি দিক। দ্বিতীয়ত হচ্ছে অন্যদিকে অনেকেরই হয়তো মারা যাচ্ছেন, কিন্তু তারাও কিন্তু ফ্যামিলি কিন্তু বলতে চাইছেন না, প্রকাশ কিন্তু অনেকে করতে চান না, কারণ মারা যাওয়ার পরেও যে ঝক্কি ঝামেলা থাকে সেটিও কিন্তু অনেকে মনে করেন যে তারা অন্যদের থেকে আইসোলেটেড হয়ে যাবেন, অন্যরা তাদেরকে, মানুষ তো সেইভাবে সহানুভূতিশীল হচ্ছে না। সো আপনি জাস্ট 30 সেকেন্ডে যদি বলেন। কথাটা কিন্তু কারেক্ট যে মানুষ কনফিডেন্সে নিচ্ছে না আমাদের রিপোর্ট, এবং এটাও ঠিক যে অনেকে কিন্তু সাহস করে বলছেও না যে মারা মানে কি কারণে তার এই ডেথটা হলো, এটাও কিন্তু ঠিক। বাট অন দ্য আদার হ্যান্ড আপনি দেখেন নর্মাল ওয়েতে বাংলাদেশের মতন দেশেও কিন্তু যদি আমি ডায়াবেটিসের কথা বলি, হার্ট অ্যাটাকের কথা বলি, আমি যদি ক্যান্সারের কথা বলি, লিভারের কথা, মানুষ কিন্তু কম মারা যায় না। কিন্তু এটা ফিগার ইজ মোর দেন 1000, অলমোস্ট ক্লোজ টু 1000। এবং আপনি যদি এটার কথা চিন্তা করেন, করোনা ভাইরাসের কথা, আপনি দেখবেন এগুলি কিন্তু লুকানো থাকে না, কারণ যার হয় ওকে ওর ধারে কাছে কিন্তু কেউ যেতেও চায় না। কিন্তু এটা পুলিশ বলেন আর যেই বলেন, এবং সন্দেহ যদি হয় সেটাতেও তার কাছেও কিন্তু কেউ যাবে না। এখানে কিন্তু বাবাও না, কিন্তু আপনি তো একটি মাত্র বিশেষ সূত্র থেকে প্রাপ্ত তথ্য কি বিবেচনায় নিতে হচ্ছে, বাকি তথ্যাদি তো আপনি চাইলেও কোথাও দিতে পারছেন না বা নিচে কিনা সেটা বিবেচনা। জিলু ভাই, আমরা এত ঘন বসতিপূর্ণ একটা দেশ, হ্যাঁ, আমরা কিন্তু আসলে দেশটা তো ছোট, 70 কোটি মানুষ, এখানেই যাই সেখানে কিন্তু গিজ 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 করে, আর ইনফরমেশন খুব ফাস্ট। আমি আসছি আপনার কাছে আপনার কাছে মিস ললিতা কুমার মঙ্গলম, আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো। এক হচ্ছে যে ভারত বাংলাদেশের প্রতিবেশী, এই ধরনের প্যান্ডেমিকের সময় যদি বাংলাদেশ মানে সমস্যায় থাকে, ভারত সেখানে নিরাপদ নয়, ভারত সমস্যায় থাকলে বাংলাদেশ সেখানে নিরাপদ নয়। আমরা জানি যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে এই মুহূর্তে এখন পর্যন্ত যা হিসেব তাতে ভারতই, কেন এখন পর্যন্ত ভারতে আক্রান্ত হয়েছে যা সর্বশেষ হিসেব আমার কাছে আছে প্রায় 46,500-র কাছাকাছি, এর মধ্যে প্রায় 1,566 জন মারা গেছেন এবং 20 জনের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কাজনক। তো আপনি আমাদেরকে একটু সর্বশেষ পরিস্থিতি ভারতের বিশেষ করে দিল্লির পরিস্থিতি জানাবেন। আচ্ছা, হ্যাঁ, ভারতে এখন আমরা যা দেখেছি যে এই লকডাউনের জন্য কারণ লকডাউন আমাদের প্রায় এখন বোধহয় 45 দিন হয়ে গেছে, আর এখনো এক্সটেন্ড হয়েছে আরো 2 সপ্তাহ। তা এই লকডাউন মানে সবাই এই বলছে, আমরা সবাই এটা বিলিভ করি যে লকডাউন করেছি বলে আমাদের ইনফেকশনটা যত টোটাল নাম্বারটা অনেক কমে গেছে। যদি না হতো লকডাউন তাহলে হতে পারে মানে লাখসে হয়ে যেত
লক্ষ লক্ষ লোক এতে ইনফেক্ট হয়ে আর আরো অনেক লোক মারাও যেতে পারতেন। আপাতত কিন্তু যা পারভেজজি বলেছিলেন কি আমাদের ডেথ রেট খুব কম, এটার কারণ অনেক হতে পারে, এখনো সাইন্টিফিক্যালি কিছুই কেউ মানে বলতে পারেনি এটার উপরে। কিন্তু সাউথ এশিয়ার আর স্পেসিফিক্যালি ইন্ডিয়ার ডেথ রেট ভীষণই কম। বাংলাদেশেরও ডেথ রেট আপনি যদি দেখেন কত ক্রাউডেড আমাদের দেশগুলো, এত পপুলেশন বেশি বাংলাদেশেরও ইন্ডিয়ারও, তা এটা যদি আমরা হিসেবে নিয়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো কি এই ইনফেকশনটা আরো অনেক বাড়তে পারতো আর অনেক লোকেরাও মারা যেতে পারতেন, ওটা হয়নি। কিন্তু আমরা আজকে একটা এমন সিচুয়েশনে আছি যে আমরা মানে এটা নিয়ে আচ্ছা ঠিক হয়ে যাবে সব, আমরা আমাদের অত ভয় করতে হবে না এসব আমরা বলতেও পারি না। কেন এখন যদি আজকে আপনি দেখেন ইন্ডিয়ার হিসেব আমি বলছি যে আমাদের আজকে সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ নিউ ইনফেকশনস, আর এক দিনে অ্যারাউন্ড 300 লোক, অ্যারাউন্ড 150 লোক মারা গেছে। এটা মানে সবচেয়ে বেশি মার্চ মাসের আগে থেকে যদি নিন লাস্ট 2 মান্থসে, লাস্ট 2 মাসে দেখি, তা এই আজকে দেখেন তো খুব ভয় করার কথা। এবং বাংলাদেশেও আজকে সর্বোচ্চ ইনফেক্টেড, বাংলাদেশেও আছে আজকে সর্বোচ্চ। ইন্ডিয়াতেও আরেকটা প্রবলেম আছে, যেমন বাংলাদেশেও আছে, আমাদের অনেক মাইগ্রেন্ট লেবার আছে। সবচেয়ে গরিবরা যারা লেবার ওরা তো সব মাইগ্রেন্ট, ওরা দেশ মানে ওদের বাড়িগুলো একটা ডিস্ট্রিক্টে না একটা দেশে থাকবে, ওরা আরেক জায়গায় আসবে। অবশ্য ইন্ডিয়া অনেক বড় দেশ সাইজে, কিন্তু ওই যারা মাইগ্রেন্টরা এখন আমাদের দেশ, যদি আমি এক্সাম্পল দিই, তা মহারাষ্ট্র থেকে বম্বে থেকে ওরা যদি ফেরত বিহার যেতে চায় না কলকাতা যেতে চায়, তাহলে ওরা ওই ট্রাভেলে আর তো ওই সোশ্যাল ডিস্টেন্সিং যেটা আমরা বলছি ফিজিক্যাল ডিস্টেন্সিং, ওটা তো হতেই পারে না। তা ইনফেকশন যদি হয় না হয় এখনো আমরা অত মানে কনফিডেন্টলি বলতে পারি না আপনি কি বলবেন লকডাউনের চেহারাটা আসলে কি, মানে লকডাউন বলতে আসলে কি মিন করছে ভারত সরকার এবং সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করছেন যদি ছোট করে বলেন। এবং পৃথিবীর অনেক জায়গায় এখন লকডাউন বা ছুটি তুলে দেয়া, লকডাউন তুলে দেওয়ার দাবিও আছে এবং চেষ্টাও হচ্ছে। কেউ কেউ আবার মিশ্র প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুচ্ছেন, কিছুটা লকডাউন কিছুটা খুলে দেয়া। ভারতের চিত্রটা কি আসলে, এবং এখানে সরকার কি চাইছে, জনগণ কি চাইছে? কিছু হচ্ছে জি, আসলে আমাদের এখানে হেলথ সিস্টেমটা গুলো অত স্ট্রং নয়। আমরা যদি ওয়েস্টার্ন ইউরোপ দিয়ে দেখি, ইটালি, স্পেন, আমেরিকায় নিন, এত ওরাই মানে ওদেরই এত অ্যাডভান্স হেলথ সিস্টেম, যত লোকেরা ইনফেক্টেড হচ্ছে আর মারা যাচ্ছে ওটা কোপ করতে পারছে না, ম্যানেজ করতে পারছি না। তাই জন্য আমরা লকডাউন একটা প্রিভেন্টিভ এর মনে করেছিলাম। লকডাউন মানে বাড়ি ছেড়ে কেউ বাইরে আসতে পারবে না, কোনো ফ্যাক্টরি কাজ করবে না, কোনো পাবলিক ট্রান্সপোর্ট, মেট্রো, রেল, এয়ার সব বন্ধ। আর ইন্ট্রাস্টেট একটা স্টেটের ভেতরে, একটা জেলার ভেতরে, একটা সিটির ভেতরেও আমরা বাড়ি ছেড়ে বাইরে আসতে পারছিলাম না, মানে ওটা একদম ব্যান্ড। তা এখন আস্তে আস্তে করে লাস্ট অ্যাকচুয়ালি কাল থেকে 3 তারিখের পরে 4 তারিখ থেকে কয়েক জায়গায় একটু একটু ওরা খুলে দিয়েছে, যেমন ফেয়ার প্রাইস শপ, এসেনশিয়াল শপস, মাসকাবাড়ির দোকান যা আমরা বলি, ওরা খুলেছে। আর ইন্ডিয়াতে এখন ওরা রেড জোন যেখানে সবচেয়ে বেশি কোভিড আছে, অরেঞ্জ জোন যেখানে বোধহয় 1টা নাগাদ যদি হয়েছে ওটা অরেঞ্জ হয়ে গেছে, আর গ্রিন জোন যেখানে 3 সপ্তাহ ধরে কোনো ইনফেকশনের মানে এভাবে ম্যাপিংটা করা হয়েছে, মানে ম্যাপিংটা করা হয়েছে। কিন্তু একটা দুটো আমরা এখানে অনেক ট্রাই করছে। এখন কালকে ওরা সব লিকার সবগুলো খুলে দিল, বড্ড বেশি ভিড় হয়ে গেল সব জায়গায়। তো এখন স্টেট গুলো মানে আমাদের ফর এক্সাম্পল দিল্লিতে ওরা এখন বলেছে যে কেজরিওয়াল যিনি ওখানে চিফ মিনিস্টার বলেছেন, আজকে তো উনি 75% এর উপরে ট্যাক্স দিয়েছে, তাও ভিড় আছে। তা উনি বলেছেন যদি ভিড়টা ঠিক করে ওই ফিজিক্যাল ডিস্টেন্সে না রাখে, আর আমি যদি দেখি যে এটাতে রিস্ক আছে, রিস্কি বিহেভিয়ার, তাহলে আমি সব দোকান বন্ধ করে দেবো। মানে এরকম অনেক, এটা হিট এন্ড মিসের মতন। আমরা একই সময় সব আবার ওপেন করতে পারি না ইকোনমিটা, কিন্তু ইকোনমিটা বন্ধ বেশি দিন রাখলে তাহলে আমাদের তো খাবার করে হবে না। যারা স্পেশালি গরিব লোক ওরা কোথায় যাবে? ওরা তো খাবার না পেয়ে মানে না খেয়ে ওরা মরে যাবে। তা ইট ইজ মানে একটা ব্যালেন্সের আছে, ইনফেকশন না খুলে দিয়ে যেটা আমরা ম্যানেজ করে পারে, না লকডাউনে ইনফেকশন কমিয়ে দিতে পারে। যত হোক অনেক ইনফেকশন ইনিশিয়ালটা কমিয়ে দিয়েছে,
কিন্তু এখন স্পাইক হবে, আমাদের তো বলছে সায়েন্টিস্টরা সব এক্সপার্টরা বলছে যে বাই মে এন্ড জুন ফার্স্ট উইকের ভেতরে আমাদের সবচেয়ে ম্যাক্সিমাম হয়ে তারপরে ওই এটা কমে যাবে। জি মিস্টার পার ইকোনমি তো ওপেন করতেই হবে। জি মিস্টার পারভেজ, সংকটটা পৃথিবীব্যাপী, জীবন এবং জীবিকার মধ্যে সমন্বয়, কিন্তু এই যে লকডাউন করা সেটা কতটা স্ট্রিক্টলি করলেন, করে সেটাকে আপনি নিয়ন্ত্রণে আনার চেষ্টা, সেটি হচ্ছে সর্বোত্তম পন্থা। সেটি অনেক দেশ পেরেছে, অনেকে পারেনি। আরেকটা হচ্ছে যে এই যে সংকটের মধ্যে জীবন এবং জীবিকার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো কোনো জায়গায় দাবি উঠেছে, কোনো কোনো জায়গায় খুলে দিতে হচ্ছে, যেটি মিস ললিতাও বলছিলেন। তো সেই খুলে দেওয়ার জন্য একটা সায়েন্টিফিক ওয়েতে ম্যাপিং করা দরকার, যেটি উনি বলছিলেন এবং অনেক দেশই সেটি করেছে, যে কোথায় এটি শূন্যের কোঠায় আছে সেই জায়গার সবকিছু খুলে দেওয়া, অন্য জায়গাগুলো থেকে সেই এলাকাটিকে বিচ্ছিন্ন করে ফেলা, এবং এতে করে আস্তে আস্তে নিরাপদ জায়গাগুলোর পরিধিটা বিস্তৃত করা। কিন্তু বাংলাদেশে যেটি হলো, যে বাংলাদেশে আমরা দেখছি যে অনেক কিছুই লকডাউন করে হলো, সব সিদ্ধান্তই যা পৃথিবীর সব দেশে নেওয়া হচ্ছে সবই নেওয়া হচ্ছে, কিন্তু তার মধ্যে আবার অনেক রকমের গোজামিল তৈরি হয়েছে, এবং সেগুলো হয়েছে অনেকের দাবিতে, আপনাদের মতো বিভিন্ন শক্তিমান ট্রেড বডির দাবি, যে কারণে গত বেশ কিছুদিন ধরে গার্মেন্টস সেক্টর অনেক বেশি আলোচনার মধ্যে, বিজিএমই আলোচনার মধ্যে, এখন আবার এর মধ্যে ঢুকেছে সামনে ঈদ, দোকানগুলো খুলে দেওয়া, তার আগে রেস্টুরেন্টগুলো খুলে দেওয়া হলো। আমরা জানি না কতজন মানুষ আসলে রেস্টুরেন্টে এই সংকটের সময় খেতে যাচ্ছে, কিংবা এখন যে দোকান খুলে দেওয়া হচ্ছে, শপিং মলগুলো খুলে দেওয়া হচ্ছে। তো এই ধরনের সমাবেশে তো আসলে এটি বৃদ্ধি পাবে। একই কাপড় ট্রায়াল রুমে গিয়ে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে আমি তো 5 জন 7 জন 10 জন পূর্বে, তারপরে সেটি হয়তো বাড়ি নিয়ে যাবে, তো সঙ্গে ঘরে করোনাও নিয়ে যাবে। এবং প্রশ্ন হচ্ছে যে এই সংকট কি ব্যবসায়ীদের আসলে খুব একটা সুবিধা দিবে কিনা, ছোট ছোট ব্যবসায়ীদের বা ছোট ছোট দোকান মালিকদের, নাকি তার জন্য সংকটটা আরো বাড়িয়ে তুলবে? কারণ তার বেতন ভাতা সমস্ত কিছু, সমস্ত চাপ আরো অনেক, মানে আয়ের চেয়ে ব্যয় বেশি হবে কিনা এটি একটি প্রশ্ন। ঈদে আমাদের ঘরে মূল অতিথি করোনা হবে কিনা সেটি আরেকটি প্রশ্ন। তো ছোট করে আপনার কাছ থেকে এটি শুনতে চাই। এবং গার্মেন্টস খুলে দেয়া, বন্ধ করা, শ্রমিকদের ঢাকায় নিয়ে আসা, আবার বন্ধ করা, আবার আপনাদের স্টিমুলাস প্যাকেট সবার আগে আপনারা দাবি করলেন, এবং সরকারও, প্রধানমন্ত্রীও অত্যন্ত সদয় হয়ে আপনাদের সেই দাবি মেনে নিলেন। তারপরে আবার বলা হচ্ছে সব খোলা। আমি অনেকগুলো প্রশ্ন আপনাকে করছি। আমরা ট্রান্সপারেন্সির কথা বলি, এবং যেহেতু বিজিএমই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ট্রেড বডি, এটি কি বিজিএম এর কাছ থেকে আশা করা যায় কিনা, বিজিএম এর স্বার্থে, গার্মেন্টস ব্যবসায়ীদের স্বার্থে, যে আসলে একটু জানা দরকার যে কি পরিমাণ অর্ডার ক্যান্সেল হয়েছে, কি পরিমাণ কাজ এখন আছে, যেই কাজগুলো আছে বায়াররা আসলে এখন সেটি নিতে চাইছেন না, এটিকে ডেফার করা সম্ভব ছিল, এবং আসলে কতগুলো ফ্যাক্টরি খোলা আছে এবং কতগুলো ফ্যাক্টরিতে আসলে পূর্ণ নিরাপত্তা আছে। এরকম একটা চিত্র যদি গার্মেন্ট, কারণ আমরা জানি বিজিএম অত্যন্ত শক্তিশালী, তারা আর্থিক সামর্থ্য অনেক, তারা যদি এরকম একটা চিত্র জনগণের সামনে প্রকাশ্যে দিতেন, তাহলে তো বিজিএমকে নিয়ে, আপনাদের নিয়ে এত সমালোচনা হতো না। আমি অনেকগুলো কথা বললাম, কিন্তু আমি আশা করবো যে আপনি অনেক ছোট করে সুন্দর করে বলবেন। জি ধন্যবাদ জুলু ভাই, কথা অনেক হলো। প্রথমে যে কথাটা আমি আগে শুরু করেছিলাম, যে আমাদের মতন দেশে কিন্তু করোনা ভাইরাসের ইম্প্যাক্টটা কতটুকু হচ্ছে সেটা কিন্তু বিবেচনা আনার কারণ ছিল, যেটা আমি এক্সপ্লেন করেছি যে এখানে ক্যাজুয়ালিটি কিন্তু সেই সেন্সে কিন্তু হয়নি। দ্বিতীয় আরো একটা জিনিস, কিন্তু ক্যাজুয়ালিটি বলেন আর বলেন, করোনা ভাইরাসের ইনডাইরেক্ট এফেক্ট বলেন, সেই জায়গায় ক্ষতিগ্রস্ত কতটুকু হচ্ছে আমার দেশে যদি ইয়াং জেনারেশন বলেন, আজকে 15 থেকে 40 বছর, এদের পার্সেন্টেজ কিন্তু অলমোস্ট লাইক 64%। সো এটাও কিন্তু একটা মেজর রিজন যে এইসব দেশে, আমাদের মতন দেশ আর ইন্ডিয়ার মতন দেশ আর পাকিস্তান, এগুলিতে খুব একটা বেশি এটা এফেক্ট হচ্ছে না। ওয়েদার একটা কেস, হিউমিডিটি কেস, ফুড হ্যাবিট ইজ এ কেস, এগুলি কিন্তু ম্যাটার করে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ওদের খাওয়া দাওয়া কিন্তু কেইনের বেশিরভাগ কিন্তু প্রসেস ফুড, ওদের ওয়েদার সবকিছু মিলে হয়তো বাংলাদেশ বা এশিয়ান সাইডে এফেক্ট কিন্তু ঠিক ওই সেন্সে হচ্ছে না। নাও কাম ব্যাক টু দা বিজনেস অ্যাসপেক্ট, ইকোনমি অ্যাসপেক্ট। দেখেন দুইটা পার্ট আছে। আমাদের মতন গরিব দেশ, উই ক্যানট এফোর্ড ওই আমেরিকার মতন আর ইউরোপের মতন $3 ট্রিলিয়ন সাবসিডি দিয়ে ইকোনমিকে স্টিমুলাস প্যাকেজ দেওয়া, আর ব্রিটিশ গভর্নমেন্টের মতন 700 বিলিয়ন পাউন্ড দেওয়া। ইটস নট পসিবল। কিন্তু আমাদেরকে কিন্তু প্র্যাকটিক্যাল হতে হবে, কারণ এর পরের যে এফেক্ট সেটা কিন্তু দুর্ভিক্ষ হতে হবে। আমরা যদি 1.5 মাস 2 মাস 3 মাস যদি ইকোনমি টোটালি ক্লোজ করে রাখি, এই দেশ কিন্তু এটা থেকে আমরা ওইভাবে এটাকে রিকভার করা। না আপনি বলবেন, আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করি। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, কিন্তু
আপনি যদি 15 দিন বা 1 মাস সিরিয়াসলি লকডাউনটা করতেন, মানে সমস্ত কিছু কমপ্লিটলি বন্ধ করে দিয়ে, তাতে দেখেন এই অনেক বেশি, লকডাউন, মানে আপনি তো আসলে এরকম ইন্ডিয়া দিদিও যেমন ইন্ডিয়ার কথা বলছে, ইন্ডিয়া কি ওই বোম্বের দিকে তাকায় দেখেন, ওদের তো মিডিয়া দেখাই দিছে বোম্বেতে কিভাবে লকডাউন মেইনটেইন বোম্বেটা করতেছে। খুব ইয়ে হয়েছে। আপনি কিন্তু কলকাতারও বেশিরভাগ কিন্তু ইন্ডিয়াতে গলির আমরা মধ্যে ভীষণ strictly lockdown করেছি। এই জিনিসই কিন্তু হচ্ছে। এই লকডাউন, আমি কিন্তু লকডাউনের এগেইনস্টে না, আমি মনে করি লকডাউন ইজ ডেফিনেটলি ইট হ্যাজ এ ইম্প্যাক্ট। বাট আমি যে জায়গাটা, যে ইকোনমির যে প্রশ্নটা আসছে আর এন গার্মেন্ট সেক্টরকে নিয়ে, গার্মেন্ট সেক্টর কিন্তু সবসময় রেসপন্সিবল একটা রোল প্লে করে আসে কিন্তু, এবং আমাদের কাছে সবারই, যেহেতু সবার এক্সপেকটেশন অনেক হাই, এই যে আজকে আপনিও কিন্তু একই কথা বললেন যে আপনার যে পাওয়ারফুল, ইটস নট পাওয়ারফুল, উই আর রেসপন্সিবল অ্যাকচুয়ালি, ইটস নট কোশ্চেন অফ পাওয়ারফুল। এবং আমাদের সেই রেসপন্সিবিলিটি নিয়ে কিন্তু আমরা সবসময় পারফর্ম করার চেষ্টা করে আসছি। আমরা যখন দেখলাম যে টার্কির মতন দেশ খুলে দিয়েছে, পাকিস্তান খুলে দিয়েছে, ইন্ডিয়া কিন্তু গার্মেন্টস খুলে দিয়েছে, ভিয়েতনাম খুলে দিয়েছে, তখন কাস্টমারদের থেকে যেসব প্রেশার গুলি আসা শুরু হলো, সেখানে ওরা বলল যে এরা তো সবাই খুলে দিয়েছে, তোমরা কেন এখনো খুলতেছো না? অন্তত যেই স্যাম্পল সেকশন গুলি বা ফিনিশিং যেগুলি টুকটাক যেগুলি গুডস রয়ে গেছে, সেগুলি অন্তত তোমরা শিপমেন্ট করার ব্যবস্থা নাও, একটা স্টেপ নাও। কারণ ওরা যে 300 প্রায় অলমোস্ট লাইক $3 বিলিয়ন, যেটা আমি আমাদের লকডাউন আসছে, সেটা আমি কিন্তু অলমোস্ট লাইক $3 বিলিয়ন ওর্থ অফ গুডস আমাদের হাতে ছিল, র ম্যাটেরিয়াল অবস্থায় ছিল অলমোস্ট লাইক 80%, বাট ভ্যালু ওয়াইজ, এফওবি ভ্যালু ওয়াইজ ইজ অলমোস্ট লাইক $3 বিলিয়ন। তার একটা মেজর পোর্শন ওরা অলরেডি বলেছে যে আমরা এটা ক্যান্সেলেশন, কিছু অংশ শিপমেন্ট করতে পারবা না, কিছু অংশ তুমি মাল কাটতেই পারবা না, এবং অনেক কিছু শিপমেন্ট হয়েছে যেগুলি ওরা বলছে আমরা এই মাল এখন নিতে পারবো না, ডিসকাউন্ট করো। যখন সাডেনলি পাকিস্তান এরা সবাই খোলা শুরু করলো, তখন তারা আমাদেরকে প্রেসার দিল যে আমাদের কিন্তু বাদ বাকিগুলো আমাদের ক্যান্সেলেশন ছাড়া কিন্তু কোনো পথ নাই, যদি তোমরা ইমিডিয়েটলি কোনো পদক্ষেপ না নিতে পারো। আমরা জানেন কিছু কিছু প্রোডাক্ট রয়ে গেছে, যেমন সোয়েটার ইন্ডাস্ট্রি হলো পিক টাইম, বেসিক্যালি এই উইন্টারের জিনিস, এগুলি কিন্তু জুন জুলাই আগস্টের মধ্যে যেতেই হবে, কারণ স্যাম্পল গুলি এপ্রিল মের মধ্যে যদি না দেয় এই অর্ডারই আসবে না, ওগুলো যাবে। যেসব র মেটেরিয়াল ওদের হাতে ঘরে ছিল, সেটাও কিন্তু তাদের হাত থেকে কিন্তু ছুড়ে যাবে। তখন এই মুহূর্তে তখন আমরা আমাদেরকে অ্যাসেসমেন্ট করার চেষ্টা করলাম বিজিএম এ আমরা বসে, যে আমরা আসলে কি করা উচিত, কি পারবো, কারণ লকডাউনটা ও থাকতে হবে। অন দ্য আদার হ্যান্ড আমাদের কাছে সবের এক্সপেকটেশন হয় আমাদের ছেলে মেয়েগুলির দায়িত্ব, আমাদের ফ্যাক্টরি যারা কাজ করে, সুতরাং ওদেরও যাতে কোনো ক্ষতি না হয়, এটা কি করা যেতে পারে। দেন আমরা খেয়াল করে দেখলাম যে আমরা যাদেরকে নিয়ে কাজ করছি তাদের বয়স হলো 18 থেকে 25, ম্যাক্সিমাম 30, এই এজ গ্রুপ। এই এজ গ্রুপে ভালনারেবিলিটি একটু কম। সেকেন্ড হলো যে আমরা গ্রাজুয়ালি শুরু করি, কারণ আমরা দেখেছি যে আমাদের হাতে যে অর্ডার এখন যদি আমরা করতে চাই, এগুলি কিন্তু 50%, 60% এর বেশি ওয়ার্কার আমাদের দরকার হয় না। আমরা তখন ফ্যাক্টরির আশেপাশের দিকে তাকালাম যে এই যে ফ্যাক্টরির সাথে যেসব ওয়ার্কার আছে, ওদেরকে দিয়ে এটা চালানো যাবে কিনা। তখন দেখলাম যে হ্যাঁ, ওদেরকে দিয়ে 50-60% ওয়ার্কার আমাদের আসছে, এবং এদেরকে দিয়ে আমরা ফ্যাক্টরি চালু করতে পারবো। কিন্তু শহরের বাইরের থেকে ওদেরকে আমরা এখানে আনতে পারবো না, কারণ ওরা আসলে কিন্তু এটা ভালনারেবিলিটি রেট অনেক হাই হয়ে যাবে, রিস্কি হয়ে যাবে। only then we went to the প্রাইম মিনিস্টার। আমরা গিয়ে ওনাকে তখন এক্সপ্লেন করলাম যে সিচুয়েশন, যে দেশ তো $3 বিলিয়ন 80% মানি, ইটস অ্যাবাউট, আপনার আন্দাজ করতে পারতেছে যে $2.4 বিলিয়ন, উইচ ইজ 20,000 কোটি টাকা। এটা যদি লায়াবিলিটি হয়ে যায়, ক্যান্সেলে যদি এটা লায়াবিলিটি হয়ে যাবে, এটা তো আমাদের মতন দেশ আমরা এফোর্ড করতে পারবো। আমরা বললাম যে অন্তত যতটুকু আমরা লায়াবিলিটি কমাতে পারি এবং স্যাম্পল গুলি করে যেতে পারি এবং আগামী জন্য প্রিপারেশন নিতে পারি, সেটা যদি আপনারা এলাও করেন, আমরা সীমিত আকারে অ্যাজ পার দ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে রুলস গুলি আছে সেটা মেনটেন করে, তাহলে আপনি আমাদের এলাও করলে দেন উই ক্যান ওপেন আপ। আসছি আপনার কাছে, কিন্তু আপনার কাছে এটা মনে হয় কি না যে এক ধরনের ট্রান্সপারেন্সির অভাব আছে বলেই, বা আপনারা পুরো বিষয়টা, মানে আমি আপনারা বলতে আপনাকে মিন করছি না, আমি বিজিএমএ কি মিন করছি, পুরো বিষয়টা ট্রান্সপারেন্ট ওয়েতে বলছেন না বলেই আসলে এই সংকটগুলো তৈরি হয়েছে। মানে এক এক সময় এক এক রকম কথাবার্তা বলার কারণে সংকটটা বেশি তৈরি হয়েছে, বা ইমেজের ভাবমূর্তির সংকটটা বেশি হয়েছে। এটা আপনি বলতে পারেন, কারণ আগে 2-1 বার ফ্যাক্টরি খোলা বা ফ্যাক্টরি বন্ধ এগুলি নিয়ে কিন্তু কথা উঠেছিল,
There was a miscommunication. এবং এটা আপনি বলতে পারেন, এটা একটা ইনিশিয়ালি আপনারা বিলিয়ন বিলিয়ন ডলারের একটা হিসাব দেওয়া শুরু করলেন যে অর্ডার সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং এখন আবার বলছেন অর্ডার আছে। তো সব মিলিয়ে যে আমি যেটি বলছিলাম, কিন্তু অনেক অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। আপনি আশ্চর্য হবেন যে এখন যে ফ্যাক্টরিগুলি খুললো, অলরেডি যেসব শিপমেন্ট গুলি করার চেষ্টা করা হচ্ছে জি, বা স্ট্যাম্পিং সেকশন খুলে দেওয়া হচ্ছে, সেই অর্ডারও কিন্তু বেশ কিছু অর্ডার তারা এয়ারফেট করে দিয়েছে। যে আমি আমার এবং অনেক অর্ডার এখনো কিন্তু সে ক্যান্সেলের মধ্যেই রেখেছে। কিন্তু আমরা যেগুলি লাইভ সেগুলি আমরা আমার লম্বা প্রশ্নের অসমাপ্ত উত্তর শুনতে আমি আবার আপনার কাছে আসছি। তা আমি একটু যাচ্ছি মিস ললিতা কুমারা মঙ্গলমের কাছে। আপনি একটু আমাদেরকে বলবেন যে জনস্বাস্থ্য খাতে আমরা জানি যে ভারত তার জিডিপির মাত্র 3.6% ব্যয় করে, যা OECD যে কোনো দেশের তুলনায় একেবারেই নগণ্য। সো এরকম একটা ভঙ্গুর স্বাস্থ্য খাত নিয়ে এরকম একটা জনবহুল দেশ এই ধরনের বিশ্ব মহামারীকে রক্ষা মানে বিস্তার রোধ বা এই স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করা ভারতের পক্ষে সম্ভব কিনা আদৌ, এবং ভারতের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায় আসলে কোনো বড় ধরনের সংস্কারের প্রয়োজনীয়তা আছে কিনা? না, আপনি যদি দেখুন আমাদের অনেক এমন স্টেটস আছে যেখানে পাবলিক হেলথের সিস্টেম খুব ভালো আছে, যেমন তামিলনাড়ু, আমার যে স্টেট থেকে আমি আসি। তাও ওখানে ওই ফিজিক্যাল ডিস্টেন্সের একটু প্রবলেম হয়েছিল বলে ওখানে নাম্বার অফ কেসেস এখন রাইজ করছে। কিন্তু ওরা এক সময় প্রায় 1.5 মাস আগে ওরা ভীষণই মানে খারাপ অবস্থায় ছিলেন এই কোভিড-19 এর ব্যাপারে। এখন কম্পারেটিভলি ওরা ওটার চেয়ে অনেক ভালো এসছে। কিন্তু ভারতে হয়েছে কি যে আমরা যেহেতু লকডাউনটা আমরা খুব শিগগির অ্যানাউন্স করে ফেললাম, আর যেহেতু প্রাইম মিনিস্টার অনারেবল মোদিজি নিজে টেলিভিশন আর এতে 2-3 বার এসে কথা বলে লোকেদের সঙ্গে ডাইরেক্টলি ইন্টারঅ্যাক্ট করে, তা বেশিরভাগ আমাদের ভারতের লোকেরা ওরা লকডাউনকে খুব ভালো করে ফলো করেছে। আপনি যদি শহরে দেখেন যেখানে আজ পর্যন্ত মানে বেশিরভাগ ইনফেকশন সব বড় শহরে আছে, মহারাষ্ট্র, গুজরাট, 1-2 স্টেট ছেড়ে, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আর তামিলনাড়ু ছেড়ে, এই 4 স্টেট ছেড়ে বেশিরভাগ স্টেটে শহরগুলোতে ম্যাক্সিমাম ইনফেকশন হয়েছে। ওখানে খুব স্ট্রিক্ট লকডাউনের প্রসিজার ফলো করেছে। আর এইটার জন্য শহর থেকে এখনো পর্যন্ত অত গায়ে গিয়ে ওটা পৌঁছয়নি। এই যে মাইগ্রেন্টের প্রবলেম সবাই বলছে, মাইগ্রেন্টদের আমরা শহরে প্রায় 3 সপ্তাহ জন্য ওই আমরা বলি না যে ওইটা ইনফেকশন অ্যাসিম্পটোম্যাটিক পিরিয়ডে, তা ওটা অ্যাবাউট 3 উইকস হয়ে গেল। 3 উইকস এর পরে যখন দেখা গেল যে মাইগ্রেন্ট পপুলেশনের ভেতরে অত ইনফেকশনটা হয়নি, তখন গভর্নমেন্ট বললো যে ঠিক আছে, আমরা তোমাদের স্পেশাল ট্রেন চালিয়ে তোমাদের স্টেট পাঠিয়ে দেবো, চাও এটা বিহার হো না রাজস্থান না ইউপি, বেশিরভাগ এই 3 স্টেট থেকে ওরা এসছে, ঝাড়খণ্ড ওসব, তা তখন করেছে। তারপর এই মিনটামে এই যে 1.5 মাস আমরা টাইম পেলাম, ওতে আমরা অনেক আমাদের যা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার চাই, মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার চাই, স্মলার ছোট টাউন গুলোতে, ডিস্ট্রিক্ট ক্যাপিটালসে, এসব জায়গায় অনেক আমরা বেশি বাড়িয়ে দিয়েছি। তো এখন আমরা কনফিডেন্ট আছি যে কোভিড মানে ইনফেকশন একটু স্প্রেড হলেও এখন হচ্ছে বেশি, যদি প্রায় 1.5 ইয়া ডাবল হবে না, বোধহয় 1.5 না ওরম কিছু হবে, আমরা ডিল করতে পারবো। কিন্তু প্রবলেম হয়েছে যে মাইগ্রেন্ট যারা ফেরত চলে গেছে বাড়ি, ওরা কি আবার চট করে যদি ইকোনমি ওপেন হয়ে যায়, যেটা হতেই হবে 1-1.5 মাসের ভেতরে করতেই হবে, ওরা কি সব ফেরত আসবে? তা এটা তো সব কান্ট্রিতে মানে সব দেশেই আমরা ডিসকাস করছি যে পোস্ট কোভিড ইকোনমি যেমন মানে ওই চালানোর যা আমরা আগের যা প্যাটার্ন ছিল, ওয়ার্ক ফ্রম হোম বেড়ে যেতে পারে, অনেকে সব আছে। আমি একটু এই জায়গাটাতে একটা চিত্র তুলে আনতে চাই। যেমন ধরেন ইকোনমিক টাইমস বলছে যে অভূতপূর্ব ধ্বংসের মুখে হচ্ছে ভারতীয় অর্থনীতি এখন, এবং দ্য ইকোনমিস্ট বলছে যে 2008-এর পর তার সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দার সম্মুখীন হতে যাচ্ছে বিশ্ব। সেখানটাতে অর্থনীতিবিদরা একে ইকোনমিক আর্থকোয়েক বলছে, এবং লাইভ মিন্ট বলছে যে মোট আর্থিক ক্ষতি হবে ভারতের $234.4 বিলিয়ন, দৈনিক আর্থিক ক্ষতি বা $4.5 বিলিয়ন, জিডিপি কমবে এডিবির হিসেব অনুযায়ী 2.3%, আমদানি রপ্তানি সহ যে কোনো ধরনের আন্তর্জাতিক বাণিজ্য কমছে 60%-এর বেশি, শেয়ার বাজারের সূচকের সর্বনিম্ন দরপতন, 5.3 মিলিয়ন লোক বেকার হবে।
So, আপনি কি মনে করেন কিনা যে করোনার প্রভাবে ভারতের অর্থনীতিতে যে মহামন্দা ত্বরান্বিত করবে বলে অনেকেই মনে করছেন, তার সঙ্গে আপনি একমত কিনা? দেখুন, সবাই তো বলছে যে আর্থকুয়ের মতন ইকোনমিক ক্যাটাস্ট্রফি ওরম হবে, কিন্তু আমি বলছি যে মানে আপনি যদি দেখুন, আমাদের দেশে একটা বলে, আমাদের ওই জুগাড় বলে একটা আছে, বলে যে আমরা যেমন তেমন যখন প্রবলেম আসে ওটার সলিউশন আমরা খুঁজে নিই। এখন আমি বলছি না কি টিপিক্যালি যে এর আগে যেমন ইকোনমি চলতো ওই প্যাটার্নে আর ওই এতে আবার চলবে, অনেক চেঞ্জেস আসবে। কেননা যারা এক্সপোর্টের উপরে ডিপেন্ডেন্ট, ওদের আপনি যদি দেখেন ওয়েস্টার্ন ইউরোপ আর আমেরিকা, স্পেশালি নর্থ আমেরিকা, ওরা কষ্টসাধ্য এই যে টেস্ট করা, আমরা রাদার একসাথে কিন্তু 25-30 লক্ষ লোকের টেস্ট গুলি কিন্তু আমরাও করে ফেলছি। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রত্যেকে টেম্পারেচার মেপে ওদের করে, কিন্তু যারা ঠিক আছে, যাদের টেম্পারেচার হাই, তাদেরকে কিন্তু নেওয়া হচ্ছে না, তাদের সাথে সাথে চিকিৎসা ব্যবস্থার দিকে কিন্তু ফেলে নেওয়া হচ্ছে। এবং বিজিএমএ আরো একটা উদ্যোগ নিচ্ছে, সেটা হলো যে টেস্ট গুলি নিজেরাই কিন্তু করা, যেটা আমরা এটা নিয়ে কাজ করছি, বা এই মাসের শেষের দিকে হয়তো প্রায় ঢাকা শহরে 4টা, নারায়ণগঞ্জে 1টা, চিটাগাংয়ে একটা আমরা ইনস্টিটিউট খুলে বসবো, যেখানে আমরা নিজেরাই আমাদের প্রত্যেকটা ওয়ার্কারের কিন্তু টেস্টগুলি করে ফেলবো। সো আমার তো মনে হয় যে মানে সেটি তো আপনার সরকারি অনুমোদন লাগবে, সরকার তো সব জায়গায় টেস্ট অ্যালাউ করছে। সরকারের সাথেও সরকারের সাথেও আমাদের খুব ক্লোজ কানেকশনে কিন্তু এই ডিসকাশন গুলি হচ্ছে, এবং টেস্ট করবার সরঞ্জামও লাগবে, সেই সরঞ্জামের অপ্রতুলতা, সমস্ত জিনিস, এই যে সমস্ত ইকুইপমেন্টও কিন্তু আমরা জার্মান থেকে আনার চেষ্টা করছি, এবং সেগুলিও সরকারের স্বাস্থ্য বিভাগের সাথে দেখায়া পরামর্শ এগুলি পর্যন্ত করানো হচ্ছে। আপনি তো শুধু বিজেপি, আপনাকে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো যে আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উনি সহজে কোনো কিছু এলাও করে না যদি উনি কনভিন্স না হয়, এবং উনি সবসময় দুর্বল, উইক কিন্তু এই ফ্যাক্টরির ছেলে মেয়েদের প্রতি। এবং যেহেতু আমরা সেই ধরনের দায়িত্ব নিয়ে এই খোলার জন্য এই উদ্যোগটা নিয়েছি, এবং ওনাকে আমরা কনভিন্স করতে পেরেছি যে রেসপন্সিবিলিটি কিভাবে আমরা নিতে যাচ্ছি, উনি জানার পরেই কিন্তু এই উদ্যোগগুলি নিতে আমাদের জন্য ইজি হয়েছে, এবং ওনারা এলাও করেছে। নাহলে আমাদের পাওয়ারে কিন্তু এই জিনিসগুলি কিন্তু হয় না, এটা আমি অ্যাকসেপ্ট করি না। আমি আমার হাতে খুব বেশি সময়, জি বলুন আপনি। আমি আরেকটা জিনিস আপনাকে স্মরণ করাই দিতে চাই, আমি গতকালকে দেখছিলাম সুইডেনের মতন দেশ, আপনি যদি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলি দেখেন, সবাই কিন্তু লকডাউন চলে গেছে, সুইডেনের গভর্নমেন্ট কিন্তু লকডাউনে যায় নাই। সুইডেনে মারা গেছে, ক্যাজুয়ালিটি হয়েছে প্রায় 2356 জন, অথচ নরওয়েতে হয়েছে 500 জন, ডেনমার্কে হয়েছে 300 জন, ফিনল্যান্ডে হয়েছে কিন্তু 700 জন, সুইডেনে কিন্তু হাইয়েস্ট। তার হেলথ মিনিস্টারকে প্রশ্ন করা হলো, আপনি কেন লকডাউনে গেলেন না? ও বললো, আপনি লকডাউনে যান আর না যান, আলটিমেটলি কিন্তু অলমোস্ট লাইক আমরা চেক করে দেখেছি 26% এর কিন্তু এই এফেক্টেড হবে, কিন্তু ক্যাজুয়ালিটি খুব একটা বেশি হবে না। এবং এটা এটা যদি আমি এটা রাখাতে যেটা হয়েছে, আবার এখানে কিন্তু এখন আর সেই অর্থে ভাইরাসটা কিন্তু আর ছড়াচ্ছে না, আর আমার ইকোনমিও কিন্তু ডিস্টার্ব হইল না। এবং দ্যাট ইজ অলসো আমি আসছি আবার আপনার কাছে, আমরা একেবারে শেষ দিকে ছোট্ট করে একটু বলবেন মিস ললিতা কুমার মঙ্গলম। আমি একটু জানতে চাইবো যে ভারত সরকার প্রায় আমরা জানি যে 1.7 ট্রিলিয়ন রুপির একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে বিনামূল্যে চাল ডাল সহায়তা, যান ধান অ্যাকাউন্ট হোল্ডাররা 20 কোটি নারীর জন্য মাসে জনপ্রতি 500 রুপি আর্থিক সহায়তা, প্রায় 8.7 কোটি কৃষককে জনপ্রতি 2000 রুপি অনুদান, 3.5 কোটি নির্মাণ শ্রমিকের জন্য 520 বিলিয়ন রুপি সহায়তা, 3 কোটি বয়স্ক বিধবা বা শারীরিক অক্ষম মানুষের জন্য জনপ্রতি 1000 টাকা। সো এগুলো সংকট মোকাবেলায় কতটা কার্যকর হচ্ছে বলে আপনি মনে করেন, এবং আর কোনো পদক্ষেপ নেওয়া দরকার আছে কিনা মনে করেন? খুব ছোট করে বলবেন। এই 1.7 লাখ ক্রোস যেটা ওরা সব দিয়েছে, ওটা বেশিরভাগ সোশ্যাল সেক্টরে গেছে, কিন্তু এখন আমরা যে এসএমই বলে, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, আর অনেক গ্রুপস আছে, যেমন কনস্ট্রাকশনের গ্রুপ, যেখানে সবচেয়ে বেশি মাইগ্রেন্ট লেবাররা কাজ করে, ও গ্রুপগুলোদের ওরা এখন মানে আই থিঙ্ক আস্তে আস্তে একটা করে, সব একসঙ্গে অ্যানাউন্স তো করতে পারবে না, একটা করে না ওরা এই সব ফাইন্যান্সিয়াল এড প্যাকেজ নিশ্চয়ই করতেই হবে, কেননা সব ইন্ডাস্ট্রি একটা বড় হিট নিয়েছে, আর সব ইন্ডাস্ট্রিরই খুবই ক্ষতি হয়েছে, কয়েকজনের একটু বেশি, কয়েকজনের কম,
কিন্তু গভর্নমেন্ট এটা এখন খুব সিরিয়াসলি করছে। আর এক এক করে এখন যখন একটু রিল্যাক্স হয়েছে লকডাউন কয়েক স্টেটে কয়েক শহরে, তা এরপরে আই থিঙ্ক বাই নেক্সট উইকের ভেতরে ওরা আরো ইন্ডাস্ট্রিয়াল আর ম্যানুফ্যাকচারিং আর বিজনেস এতে ইকোনমিক ফ্রন্ট থেকে ওরা যা সাপোর্ট দেবে ওটা অ্যানাউন্স করতে শুরু করবে। ওটা সাপোর্ট দিতেই হবে। অনেক ক্যালকুলেশন হয়েছে, কিন্তু যেহেতু আমাদের এখন পেট্রোল যেটা থেকে আমাদের ম্যাক্সিমাম ট্যাক্স হয় ওটাতে সবাই এখন অনেক ট্যাক্স পেমেন্ট ডিফার হয়ে গেছে সবই, তা ওরা ওটাও একটু মানে কি বলে হিসেবে ওসবও নিতে হবে। কিন্তু স্টিমুলাস প্যাকেজ ওরা দেবে, নিশ্চয়ই দেবে, একটা একটা করে মানে সেপারেট ইন্ডাস্ট্রির জন্য যখন তখন ওরা সব অ্যানাউন্স করে স্টিমুলাস তো দিতেই হবে। জি, মিস্টার পারভেজ, আমি এটা শুরুতেই প্রশ্ন করেছিলাম যে এর বাইরেও কিছু হোটেল রেস্টুরেন্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, শপিং মলগুলো দিনের বেলার জন্য বিকেল 5টা পর্যন্ত খুলে দেওয়া হচ্ছে, সামনে ঈদ আছে সেটি মাথায় রেখে। সো এই সিদ্ধান্তগুলো আপনি কি মনে করেন যে এগুলোকে কোভিডকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে না বিস্তৃত করতে ভূমিকা রাখবে? কোভিডকে শুনেন, আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোভিডটা যে পিক টাইম কিন্তু মে মাসে, এটা আমি আপনি অস্বীকার করার কোনো আমাদের জো নাই বা নাই। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা টাকা ছাপায় হইলেও কিন্তু লোকজনকে বাঁচিয়ে রাখতে হবে, এটা যেমন সত্য। বাট আমার দ্বারা টাকা ছাপানো আমাদের মতো দেশের জন্য ইজ ভেরি এক্সপেন্সিভ একটা মেথড। সো আমাদেরকে ইকোনমিক প্রসেস গুলো আস্তে আস্তে খুলে দিতেই হবে। অনেক 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 ধন্যবাদ মিস্টার আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ এবং মিস ললিতা কুমারা মঙ্গলম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কোভিড-19 নিয়ে কথা হচ্ছিল, এটি যেমন এক অদৃশ্য শক্তি এবং তার গতিবিধি কারোই অনুমান করবা আর সক্ষমতা এখন পর্যন্ত তৈরি হয় না। পৃথিবী জুড়ে নানা স্টাডি, নানান গবেষণা চলছে এবং এক গবেষণার সঙ্গে আরেক গবেষণার মিলও খুঁজে পাওয়া যাবে না। কাজে আমার অতিথিরা ভারত থেকে কিংবা ঢাকা থেকে যারা কথা বলছিলেন জীবন এবং জীবিকার সমন্বয় সাধন করতে, এটা করা উচিত, ওটা করা ঠিক হবে না, এইসব চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছবার সময়ও কিন্তু এখন আসেনি। কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল সেটি বোঝার জন্য আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে। তবে যারা নেতা, সেটা ব্যবসায়িক নেতা হন মিস্টার পারভেজের মতো কিংবা মিস ললিতা কুমারা মঙ্গলমের মতো রাজনীতিবিদ হন, তাদের সিদ্ধান্তের উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে। যদি তাদের সিদ্ধান্ত ঠিক হয়ে যায়, ভবিষ্যতে প্রমাণিত হয়, তারা টিকে যাবেন। আর তাদের সিদ্ধান্ত যদি ভ্রান্ত প্রমাণিত হয়, অর্থাৎ তাদের সিদ্ধান্তে যদি জনগণ সাফার করে, তার দায় কিন্তু তাদেরকে শেষ পর্যন্ত বহন করতে হবে। সেটি আমার মনে হয় রাজনীতিবিদ এবং সকল ক্ষেত্রে নেতাদের মাথায় রাখতে হবে। তবে অবশ্যই আমাদের জীবিকাও যেমন দরকার, জীবনটাও দরকার। এবং যে কোনো মানুষের সামনে তাৎক্ষণিকভাবে প্রচুর অর্থ, মানে তার কল্পনার বাইরে অর্থ যদি তার সামনে রাখা হয় এবং অন্যদেরকে তার জীবনকে যদি সামনে রাখা হয়, যে কোনো মানুষ কিন্তু জীবনটাকে আগে বেছে নেবে। তবে দীর্ঘমেয়াদে চিন্তা করতে হলে, সামগ্রিকভাবে চিন্তা করতে হলে জীবিকার প্রশ্নটা মাথায় রাখতে হবে। এবং সে কারণে আমরা বরাবর বলছি যে প্রতিটি বিষয়ে আশু পদক্ষেপ, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা দরকার এবং সেটি বাস্তবায়নের জন্য যে স্ট্রাকচার, সেটি কিন্তু এখন থেকেই তৈরি করা দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং এখন পর্যন্ত ঘরে থাকুন।